এই অ্যাডমিশন সময় তো অনেক কঠিন। এই সময় তো মানুষ অনেক পড়াশোনা করে, তারপরে অনেক হিমশিম খেয়ে যায়। আর এই সময়টা আমি কাটাইছিলাম একটা নারীর পিছনে। এটা দেখে আরো হতাশা লাগে যে তার হয়ে গেল, এখন আমার হইলো না, কেমন না। এক ফ্যামিলি থেকে ডিসাইড নিলো যে আমাকে বিদেশ পাঠাবে, যে জাপানের ল্যাঙ্গুয়েজ শিখে সেখানে আমাকে পাঠাই দিয়েছিলাম। আম্মুকে জড়াই ধরে কাঁদছি, আম্মু কি বলে আমাকে জড়াই ধরে কাঁদতেছে। বাবা সবসময় আমাকে উপদেশ দিত যে বাবা যাই কিছু করো যেন আমার মতো কষ্ট না করতে হয়। তার পিছনে আমার সর্বোচ্চ এফোর্টটা দিয়েছিলাম। অন্তত নিয়ত ছিল যে তাকে নিজের করে পাওয়ার। আমার প্রথম টার্গেটটা ছিল জীবনে যা কিছু করি তাকে পাওয়া ঘিরেই। কয়েকটা নোট দিই, সালাম দিই, দেন কেমন আছো, সাথে সাথে সে আমার ব্লক করে দেয়। দেন শত প্রতিকূলতার ভিতরেও আল্লাহ তাআলা আমাকে একটা এই জবি প্রবৃত্তি একটা সিট দেয়। আসসালামু আলাইকুম দর্শক, বেঙ্গল প্রেসের ধারাবাহিক সিরিজ স্বপ্নের পথে, এই সিরিজের প্রথম গল্প নিয়ে আমরা আজ হাজির হয়েছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের দুইজন শিক্ষার্থীর সাথে। চলুন একসাথে উপভোগ করা যাক তাদের অ্যাডমিশন গল্প। আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান, বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত আছি। আসলে প্রত্যেকটা মানুষের তো একটা অ্যাডমিশন গল্প থাকে, যার পিছনে অনেক কষ্টের সময় যায়, দেন অনেক আনন্দের সময় আসে। আমার লাইফেও তেমন অনেক কষ্টের সময় গেছে, দেন আনন্দের সময় আসছে বর্তমানে। সেই গল্পটা এখন বলবো যে কিভাবে আমার অ্যাডমিশন লাইফটা আমি পার করছি। প্রথমে যদি বলতে চাই, আমার বাবা দেন মা সবসময় আমাকে বলতো যে বাবা ভালো করে পড়। দেন বাবা সবসময় আমাকে উপদেশ দিত যে বাবা যাই কিছু করো যেন আমার মতো কষ্ট না করতে হয়। সেই হিসেবে ছোট থেকেই সে পড়াশোনা করার চেষ্টা করছি। ক্লাস 10 পর্যন্ত নিজ উদ্যোগেই পড়ছি। আল্লাহর রহমতে এসএসসি তে জিপিএ 5 পাই। দেন নটরডেম কলেজ ময়মনসিংহতে অ্যাডমিট হই। সেখানে সায়েন্স 1-এ ছিলাম, তো সবাই বলতো যে না ভালো ছাত্র। সবাই বলতো যে না এলাকার ভিতরে ভালো ছাত্র। ময়মনসিংহ এর ভিতরে নটরডেম কলেজ ময়মনসিংহ অনেক পপুলার, তো সেখানে অ্যাডমিট হই। হওয়ার পরে দেন এইচএসসি সময় আসে, পরীক্ষা দেই, সবাই এ প্লাস পায়, আমারটা আসে না। সবাই আমার আশেপাশে যারা আছে, আমার বেসমেট, দেন সবাই ম্যাক্সিমাম এ প্লাস পাওয়া যায়, আমারটা আসে 4.92, কিছু মার্কের জন্য আসে না। দেন প্রচন্ড হতাশ হয়ে যায়, আসলে কি করব। তখন আমি আবার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছিলাম। তারপরে হঠাৎ করে উদ্ভাসে ছিলাম, সেখানে হঠাৎ করে চিন্তা আসলো যে না এই প্লাস ছাড়া তো আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করা যায় না। আমি জাবিতে পরীক্ষা দিই, তার 2-3 দিন পরেই তো রেজাল্ট দেয়। রেজাল্ট যখন আসে সেখানেও নিজের নাম দেখতে পারলাম না। দেন কয়দিন পরে ঢাবিতে পরীক্ষা থাকে, নিজের মতো করে সেই কয়টা দিন পড়তে থাকি। দেন ঢাবির পরীক্ষা দেও, সেটাও আশানুরূপ দিতে পারিনি। একটার পরে একটা পরীক্ষা দিতেছিলাম, হচ্ছিল না। হতাশায় যেন নিজেকে একদম গ্রাস করে ফেলতেছিল। এই হতাশার কারণ মূলত আমি নিজেই। পরে এটা রিয়েলাইজ করলাম যে আসলে আমার কারণে সব হয়েছে। যেই সময়ে আসলে এই অ্যাডমিশন সময় তো অনেক কঠিন। এই সময় তো মানুষ অনেক পড়াশোনা করে, তারপরে অনেক হিমশিম খেয়ে যায়। আর এই সময়টা আমি কাটাইছিলাম একটা নারীর পিছনে। আসলে কি বলবো, প্রত্যেকটা মানুষের তো একটা শখের মানুষ থাকে। আমারও সেরকম একটা মেয়ে ছিল। দেন তার ব্যাপারে কিছু একটা বলি যে যখন আমি আমার কলেজ বন্ধের সময় বাসায় যাই, তাকে প্রথমে দেখি একটা বাজারে দেখি। দেন তারপরে অনেক ভালো লাগে। দেন এক ফ্রেন্ডের কাছ থেকে তার নাম্বার সংগ্রহ করে 1-2টা মেসেজ দিই। দেন নিজের পছন্দের কথা বলি, সেও রাজি হয়ে যায়। তারপর কি বল, কলেজ লাইফে তো এরকম কথা হইতো না, 2 মাস পর আমাদের কথা হইতো। দেন যে এইচএসসি পরীক্ষা হইলো, দেন আমাদের কথা বলাটা কন্টিনিউয়াসলি চলতেই থাকে। দেন আমাদের কথা বলাটা অনেক বেড়ে যায়, প্রত্যেক দিন রাত। মানে যে সময়টা আমার পড়ার কথা ছিল, টেবিলে বসার কথা ছিল, সেই সময়টা আমি তার সাথে কথা বলি। এভাবে সময় আসলে ওয়েস্ট হয়ে যায়, কারণ এই সময় তো প্রচন্ড পড়ার সময়, আমি পড়তে পারিনি। তার পিছনে আমার সর্বোচ্চ এফোর্টটা দিয়েছিলাম। অন্তত নিয়ত ছিল যে তাকে নিজের করে পাওয়ার। আমার প্রথম টার্গেটটা ছিল জীবনে যা কিছু করি তাকে পাওয়া ঘিরেই।
কিন্তু যখন যেটা আমার খুব করে মনে পড়তেছে এখন, ঢাবিতে যখন রেজাল্ট দেয় আমার নামটা সেখানে দেখতে পাইনি। এক ফ্রেন্ড আমার কল দিয়ে বললো যে তার তো ঢাবিত হয়ে গেছে। দেন আমি ওর রোল দেন ছিল, আমিও সার্চ দিয়ে দেখি যে তার হয়ে গেছে। এটা দেখে আরো হতাশা লাগে যে তার হয়ে গেল, এখন আমার হইলো না, কেমন না। এখনো ওর জাবিত হয়ে গেছিল, সে পাবলিকিয়ান না, নিজের ভিতরে একটা সংকোচ বোধ কাজ করতেছিল। তারপরে একদিন আমাদের এর আগে আমাদের কথা কন্টিনিউয়াসলি চলতেছিল। দেন হঠাৎ করে আমি তার ফেসবুকে, সবসময় হোয়াটসঅ্যাপে কথা হইতো, দেন ফেসবুকে আমি তার একটা নক দেই, কয়েকটা নক দিই, সালাম দিই, দেন কেমন আছো, সাথে সাথে সে আমার ব্লক করে দেয়। কি বলবো, তখন এত প্রচন্ড হতাশা লাগছে। তারপরে নিজেকে সেইভাবে বুঝাই যে না, কিছু একটা করতে হবে। দেন এই হতাশা থেকে আমি তখন ময়মনসিংহ ছিলাম, সেইখান থেকে আমি ইয়েতে চলে আসি, জামালপুর চলে আসি, আমার বাসা জামালপুর, সেখানে আসি। দেন প্রচন্ড কান্না করতেছিলাম, আম্মুকে জড়াই ধরে কাঁদছি, আম্মু কি বলে আমাকে জড়াই ধরে কাঁদতেছে, এরকম একটা অবস্থা। দেন মনে মনে এইটুকু প্রতিজ্ঞা করি, না নিজেকে কিছু একটা করতে হবে, দেন দেখাতে হবে যে না আমার ভিতর কিছু একটা আছে, পটেনশিয়ালিটি আছে। আসলে আমাদের কলেজের সায়েন্স 1-এ ছিলাম তো, সবাই ভালো ভালো জায়গায়, বুয়েট, সিকিউরিট, ঢাবি সব জায়গায় আছে। আমি তখন সেখানে কিছু করতে পারতেছিলাম না, নিজেকে একদম কি বলে সেই লেভেল। সেখান থেকে নিজেকে অনেক মোটিভেট করি যে না, কিছু একটা করতে হবে। তারপরে পড়াশোনা নিজের মতো করে করতে থাকি, কন্টিনিউ করতে থাকি। দেন 12 তারিখে মনে কৃষি গুচ্ছের পরীক্ষা দিই, সেখানে হয় না। দেন নিজেকে সেইভাবে মোটিভেট করতে করতে রাবির জন্য সেই ডেডিকেটলি প্রিপারেশন নিতে শুরু করি। প্রিপারেশন দিই, আলহামদুলিল্লাহ সেখানে 1900তম হয়ে যায়, পপুলেশন সায়েন্স চলে আসে। দেন জিএসটির জন্য, দেন তারপরে ফ্যামিলি থেকে একটা জিনিস হইলো যে ফ্যামিলি থেকে ডিসাইড নিলো যে আমাকে বিদেশ পাঠাবে, যে জাপানের ল্যাঙ্গুয়েজ শিখে সেখানে আমাকে পাঠাই দিবে। আসলে কি করবো আমি নিজেও বুঝতেছিলাম না যে আমার আসলে কি করা উচিত, পড়াশোনা চালিয়ে যাব নাকি ফ্যামিলির কথা মতো বাইরে চলে যাব। সবকিছু আমার উপরে ডিপেন্ড করতেছিল, আমার উপর সব ছেড়ে দিছিল। দেন কাকি আমার খুব করে বলতো যে বাবা তুমি কি করবা, পড়াশোনা চালিয়ে যাবা না বিদেশ যাবা। দেন কি বলে, বাপেরও অনেক অবস্থা তেমন ভালো না। তারপরে আমিও মধ্যে যে না বিদেশে চলে যাব। তারপরে জিএসটিতে পরীক্ষা দেই, হালকা পাতলা করে পরীক্ষা দেই, মোটামুটি সেখানে আল্লাহর রহমতে একটা সিরিয়াল আসে। দেন শত প্রতিকূলতার ভিতরেও আল্লাহ তাআলা আমাকে একটা এই জবি প্রবিতে একটা সিট দেয়।